ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা অষ্টম, নবম, দশমের লাস্ট যেই সেট ফাংশন নিয়ে একটা ক্লাস করেছিলাম সেটারই আজকে পর্ব 2, অর্থাৎ সেট নিয়ে আজকে আবার আলোচনা করব। মূলত সেট নিয়ে বেসিক আলোচনা কিন্তু আমরা পূর্বেই করেছিলাম। আজকে সেট সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তার আগে বলিনি, তোমরা যারা অনলাইনে আছো বা অনলাইনে আসবা তাদেরকে অবশ্যই ওয়েলকাম, এবং তোমরা এসে অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করবা প্রবলেমগুলো। আমি আবারও বলছি যে তোমরা আসলে কমেন্ট করে প্রবলেমগুলো বলো না, ঠিক আছে? কারো কোনো প্রবলেম হয় কি না, তো চেষ্টা করবে প্রবলেমগুলো বলার, ঠিক আছে? প্রবলেমগুলো কমেন্ট আকারে বলার, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে ওগুলোর সমাধান করে দিতে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেট নিয়ে আমরা আলোচনা করব। এই সেট নিয়ে আলোচনা করতে তোমরা নবম দশম শ্রেণীতে যারা আছো তারা 31 পেজ খুলতে পারো, আর অষ্টম শ্রেণী অনুশীলনী 7, ঠিক আছে? তো আমাদের মেইনলি আসলে নবম দশমকে কেন্দ্র করে ক্লাসটা, অষ্টম শ্রেণীরাও এই ক্লাস থেকে উপকৃত হতে পারো। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে শক্তি সেট সম্পর্কে। শক্তি সেট সম্পর্কে তোমরা জানতে পারবা। সেট সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব আমরা এখান থেকে। কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সমাধান করব, ঠিক আছে? তো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো দেখো, আমাদের অনুশীলনী 2.1, নবম দশম শ্রেণীর 2.1। প্রথমে যেটা বলছিলাম, আমরা কিন্তু পূর্বে এই চ্যাপ্টারের বেসিক আলোচনা করেছিলাম, টোটাল সবকিছু। তার মধ্যে আমাদের শক্তি সেট টপিকসটি বাদ হয়ে গিয়েছিল। তো আমরা শক্তি সেট নিয়ে আলোচনা করি। দেখো যে শক্তি সেট বা পাওয়ার সেট জিনিসটা কি। পাওয়ার সেট, তোমাদের লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে উপসেট কি জিনিস, তাই না? উপসেটটা হচ্ছে কোন একটা সেট এর উপাদানগুলি নিজেদের মধ্যে যতগুলো সেট গঠন করে সেগুলো হচ্ছে প্রত্যেকে এর একটি উপসেট। দ্যাটস লাইক 1 একটা সেট গঠন করতে পারে একাই, 2 একটা সেট গঠন করতে পারে, একইভাবে 3 করতে পারে, 1 2 করতে পারে, এইভাবে পরস্পরের সাথে সেট গঠন করতে পারে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে এর উপসেট, তাই না? তো এই যে উপসেটগুলো গঠন করতেছে, এই প্রত্যেকটা উপসেট এর যতগুলো উপসেট গঠন করবে সবগুলো উপসেট নিয়ে যে সেট গঠিত হয়, সবগুলো উপসেট যদি একটা সেটের অন্তর্গত হয় তবে প্রদত্ত সেটকে আমরা এর পাওয়ার সেট বলবো। আবার বলি, সবগুলো উপসেট নিয়ে যদি একটা সেট গঠন করে তাহলে ওই প্রদত্ত সেটটাকে বলবো আমরা এর পাওয়ার সেট বা শক্তি সেট। আমরা যদি এর পাওয়ার সেটটা লিখি, পাওয়ার সেট এর পাওয়ার সেট পি অফ এ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, তাহলে সেটটা হবে, তোমরা জানো যে ফাঁকা সেট কোনো উপাদান না এসেও একটা সেট গঠন হতে পারে, যেটা ফাঁকা সেট, এলিমেন্ট নেই। 1 একটা সেট হতে পারে, 2 একটা সেট হতে পারে, দেন 3 একটা সেট হতে পারে, 1 2 একটা সেট হতে পারে, 1 3 একটা সেট হতে পারে, দেন 2 3 একটা সেট হতে পারে, এবং আরো একটা সেট হতে পারে, সেটা হচ্ছে 1 2 3, তিনটা মিলে একটা সেট হতে পারে। এই যে সবগুলো উপসেটকে একটা সেটের অন্তর্গত করলাম। একটা সেট যদি একটা সেটের অন্তর্গত হয়ে থাকে তবে এই সকল সেট যে গঠন করলো সকল উপাদান নিয়ে, এটাকে বলবো এর পাওয়ার সেট। বুঝতে পেরেছো? তো পাওয়ার সেট কোনো একটা উপাদান যদি 3টা হয় তার এলিমেন্ট সংখ্যা হবে 8টা। পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা 8টা হবে। এখানে এইটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, পুরো সেকেন্ড ব্র্যাকেট সহ কিন্তু এলিমেন্ট হবে। বুঝতে পেরেছো?
সো আমরা পাওয়ার সেটকে ভিতরে তো প্রত্যেকটা একটা সেট হবে, সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ হবে, প্লাস আমাদের বাহিরেও দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা প্রকাশ করতে হবে। ক্লিয়ার? এবার আসো, আমি যেটা বলছিলাম যে পাওয়ার সেট আসলে উপাদান সংখ্যা আমরা কিভাবে গণনা করব। আমরা নরমালি বলতে পারি এ এর উপসেট উপাদান সংখ্যা যদি 3টা হয়ে থাকে, 3টা, তাহলে পি অফ এর উপাদান সংখ্যা হবে 8টা। যদি 4টা হয় সেক্ষেত্রে হবে 16টা। কিভাবে? সবসময় মনে রাখবে যে কোন সেটের উপাদান সংখ্যা যদি ধরো এ এর উপাদান সংখ্যা n, n এর মান 3, তাহলে পি অফ এর উপাদান সংখ্যা হবে অবশ্যই 2 to the power n, that means 2 cube equal 8। অর্থাৎ সব সময় পি অফ এর উপাদান সংখ্যা 2 to the power n হবে। এই সম্পর্কিত একটা গাণিতিক প্রমাণ আমরা অনুশীলনী থেকে একটা অঙ্ক নিয়ে করব, তখন তোমরা অবশ্যই দেখতে পারবা। তো যাই হোক, এটা ছিল আমাদের শক্তি সেট। এর পরের টপিকস হচ্ছে আমাদের গাণিতিক কিছু সমস্যা সমাধান। আমরা বই থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান নিতে পারি। দেখো, তোমাদের 1 নাম্বার 2.1 এর 1 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, বিল্ডার মেথডে। আমাদেরকে রোস্টার মেথডে নিতে হবে সেটা, অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। একটা পদ্ধতিতে দেওয়া আছে, অন্য পদ্ধতিতে কনভার্ট করতে হবে। সো আমরা এখান থেকে একটা অঙ্ক নিয়ে নিই। দেখো, আমরা যদি 1 নম্বর অঙ্কটাই নিই, কোশ্চেনটা যদি উঠাই, দেখো নাম্বার 1 ক, আমরা লিখতে পারি দেওয়া আছে x is belongs to n such that, আমরা এগুলো সম্পর্কে কিন্তু আগেই পূর্বেই জেনেছি যে এগুলোর অর্থ কি। x is belongs to n, that means x হচ্ছে n এর একটি উপাদান, such that এমন যেন x square is greater than 9 এবং x cube is less than 130। হ্যাঁ, দ্যাট মিন্স শর্ত এখানে 3টা, মনে রাখবা, কন্ডিশন 3টা। গঠন পদ্ধতিতে অবশ্যই শর্ত দেওয়া থাকবে, শর্ত সাপেক্ষে। সো এখানে দেখো যে x এর মান ন্যাচারাল নাম্বারের মধ্যে এবং এমন যে x স্কয়ার অর্থাৎ x এর যে মানটা আসবে তাকে বর্গ করলে অবশ্যই 9 থেকে বড় হবে, 9 থেকে বড় হবে, এবং x এর এমন একটা মান নিতে হবে যে মানটা ঘন করলে 130 থেকে ছোট হতে হবে। 3টা কমন কম্বিনেশনে একটা উপাদান আসবে, কয়েকটা উপাদান হয়তো আসতে পারে, যে 9 এর থেকে বড় হবে ওই সংখ্যাকে বর্গ করলে, আবার ঘন করলে 130 থেকে ছোট হবে। তো এখানে মোস্ট ফ্যাক্ট হচ্ছে এই যে ন্যাচারাল নাম্বারের n, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা, আমরা শর্তটা একটু ভাষায় ব্যাখ্যা করে দিব। যে সকল স্বাভাবিক সংখ্যা, আমরা এই পাশে গুলো একটু মুছে দেই, দেখো একটু খেয়াল করে, যে সকল স্বাভাবিক সংখ্যা বর্গ, স্বাভাবিক সংখ্যা বলছি কেননা এখানে ন্যাচারাল নাম্বার আছে, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় কিন্তু 130 অপেক্ষা ছোট তাদের সেট। আমরা মূলত কন্ডিশনটাকে বাংলায় ভাষাতে রূপান্তর করলাম। এই শর্তে আমরা ভ্যালুটা বের করব বেসিক্যালি, যে যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় কিন্তু ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেটটাই আমাদের মূলত ফাইন্ড আউট করতে হবে। তো এবার আসো যে এখানে আমরা বলতে পারি যে n এর ভ্যালুটা কি আসলে। n ইজ ইকুয়াল স্বাভাবিক সংখ্যা, দ্যাট মিন্স 1 2 3 4 এভাবে অসীম পর্যন্ত, তাই না? তো আমরা ধরে নিলাম যে x ইজ ইকুয়াল টু 1,
যেহেতু আমরা প্রথম থেকে শুরু করে যেতে থাকি, দেখি কত দূর যেতে পারে। এক্স এর ভ্যালু 1 ধরলাম, এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার ভ্যালু কি আসবে? এক্স স্কোয়ার ভ্যালু অবশ্যই কি আসবে? 1ই হবে, তাই না? সো এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে 1। দ্যাট মিনস 1 কি 9 থেকে বড় না ছোট? বলতে পারো ছোট। এবং এক্স কিউব এর ভ্যালু 1, তোমরা জানো 1 কে কিউব করলে 1ই আসে, যেটা 130 অপেক্ষা ছোট। একইভাবে তার মানে এটা কন্ডিশন কি ফিল আপ করেছে বলো? 9 অপেক্ষা বড় চাওয়া হয়েছিল, এটা শর্ত ফিল আপ করে নাই। এইটা করছে হয়তো, বাট আমাদের সবগুলো শর্ত ফিল আপ করতে হবে। সো এক্স ইকুয়াল যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ার ভ্যালু আসবে ডেফিনেটলি 4, যেটা অবশ্যই না অপেক্ষা ছোট। এবং এক্স কিউবের ভ্যালু আসছে 8, 2 কে কিউব করলে হবে 8, যেটা 130 অপেক্ষা ছোট ছোট। সো এখনো আমরা এক্স্যাক্টলি ওই মানটা এখনো পাইনি। তো আমরা উপরে লিখছি, দেখো এতটুকু মুছে দিই। সো আমরা লিখতে পারি এক্স এর ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ভ্যালু আসছে 9। 9 কি 9 অপেক্ষা ছোট না বড়? অবশ্যই ইজ ইকুয়াল, এটা 9 9 এর মতোই, 9 এর সমান এক্স্যাক্টলি বলতে পারো। এবং এক্স কিউব ইকুয়াল 27, যেটা 130 অপেক্ষা ছোট। সো এটাও শর্ত ফিল আপ করেনি, আমাকে 9 অপেক্ষা বড় মান নিতে হবে। সো এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ারের ভ্যালু আসবে 16, যেটা 9 অপেক্ষা বড়। এবার 9 অপেক্ষা বড় মান পেয়েছি, দেখি ওই শর্ত ফিল আপ করে কিনা। এক্স কিউব, তোমরা জানো 4 কে কিউব করলে 64 হয়, যেটা 130 অপেক্ষা ছোট। অর্থাৎ দুইটা কন্ডিশনে ফিল আপ করেছে। দ্যাট মিনস এক্স এর মান 4, এটা গ্রান্টেড, এটা অ্যাকসেপ্টেবল। সো এক্স ইকুয়াল 5 ধরি। এবার এক্স স্কোয়ারের ভ্যালু আসছে 25, যেটা 9 অপেক্ষা বড়। এবং এক্স কিউব ইকুয়াল 125, তোমরা জানো 5 কে কিউব করলে 125 হয়, 125 ডেফিনেটলি 130 থেকে ছোট হবে, তাই না? ওকে, আমরা সামনের দিকে যাই। x ইকুয়াল 6 হলে x এর স্কোয়ারের ভ্যালু আসছে 36, যেটা অবশ্যই 9 অপেক্ষা বড়। এবং x কিউব, তোমরা জানো 6 কে কিউব করলে কিন্তু 216, যেটা অবশ্যই 130 অপেক্ষা বড় হয়ে গেল। এখন দেখো তোমরা 6 নেওয়ার কারণে x কিউবের ভ্যালু 216 আসছে। 7 নিলে কি 216 থেকে কম আসবে? অবশ্যই না, আরো বড় আসবে। অর্থাৎ যতই মান বড় মান নেই না কেন, এখন থেকে কিউবের মান প্রত্যেকটা 130 অপেক্ষা বড় আসবে। অর্থাৎ কোনো মানই কিন্তু এই শর্তটা ফিল আপ করতে পারবে না। সো শর্তটা ফিল আপ করছে জাস্ট দুইটা ভ্যালু, x ইকুয়াল 4 এন্ড x ইকুয়াল 5। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় সেট 4 and 5। দেখো আমাদের কোশ্চেনে যেটা ছিল সেটা বিল্ডার মেথডে, অর্থাৎ গঠন পদ্ধতিতে, বাট এখন তালিকা পদ্ধতি, এটা তাই না? তালিকা পদ্ধতি অর্থাৎ সেটের এলিমেন্ট গুলো কিন্তু দেখা যাচ্ছে, কোনো কন্ডিশন নাই অ্যাপ্লাই করা, এবং তুমি চাইলেই গণনা করতে পারছো, হিসাব করতে পারছো, তাই না? সো অঙ্কটা হয়তো তোমরা বুঝতে পেরেছো আশা করছি। যারা বুঝতে পারো তারা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর যারা বুঝবে না তার প্রবলেমটা কোথায় সেটা ফাইন্ড আউট করে কমেন্ট বক্সে লিখে দাও। সো আমরা নেক্সট ম্যাথ ক্যালকুলেশনে যাই। দেখো তোমরা আশা করছি 1 নম্বরের এই অঙ্কগুলো সিমিলার টাইপেরই অঙ্ক, সবগুলোই তোমরা বাসায় গিয়ে পারবা। আমরা 2 নাম্বার থেকে একটু অঙ্ক নিই। দেখো নাম্বার 2, একটু উল্টা, একের উল্টা বলতে পারো। আগের ম্যাথগুলো আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকাতে গিয়েছিলাম, আর এখন 2 নম্বরের তালিকা থেকে গঠন পদ্ধতিতে যাব।
সো এখান থেকে আমরা গ নাম্বার অঙ্কটাই নিই। দেখো, সো আমরা লিখতে পারি গতে কোয়েশ্চেন হচ্ছে 4 8 12 16 20 24 28 32 36 and 40 সেটের এলিমেন্টগুলোর দিকে একটু যদি তোমরা খুব সুনজরে দৃষ্টি সহকারে দেখো, মনোযোগ সহকারে, তাহলে দেখবে যে প্রত্যেকটা সংখ্যার ভিতরে 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা 4 এর গুণিতক আকারে আছে। দেখো, এবং প্রত্যেকটা সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এখানে কোনো পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা কিংবা কোনো ঋণাত্মক সংখ্যা নেই। শুধু স্বাভাবিক সংখ্যার কথা বললেই হবে না, শর্ত হচ্ছে যে দেখো প্রত্যেকটা সংখ্যা তুমি 4 দিয়ে যদি গুণ করো, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, এইভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেটা 40 পর্যন্ত সীমাবদ্ধ, কারণ 44ও কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত সেটের উপাদানগুলি নিঃসন্দেহে স্বাভাবিক সংখ্যা, উপাদানগুলি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। শুধু স্বাভাবিক সংখ্যা না, এবং 4 এর গুণিতক, 4 এর গুণিতক, এরা প্রত্যেকে 4 এর গুণিতক। তো 4 এর গুণিতক বললে স্বাভাবিক সংখ্যা 44 আসে। সো এখানে আরো একটা শর্ত লাগিয়ে নিতে হবে, যা 40 অপেক্ষা ছোট অথবা সমান। সমান তোমরা যদি কেউ 40 না লিখে 44 অপেক্ষা ছোট লেখো, শুধু ছোট লেখো, তাও শর্তটা হবে। সুতরাং আমরা সরাসরি নির্ণয় সেটে যেতে পারি। সুতরাং নির্ণয় সেট, সেট কিভাবে লিখবো দেখো, আমরা এই এলিমেন্টগুলোকে একটা সিম্বল দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে চলক x দ্বারা প্রকাশ করতে পারি। x is belongs to কোন সংখ্যা? এটা স্বাভাবিক সংখ্যা, দ্যাট মিন্স n। x হচ্ছে n এর মধ্যে এমন একটি সংখ্যা, এমন যে x 4 এর গুণিতক, 4 এর গুণিতক, গুণিতক, এবং x is less than or equal 40, 40 অপেক্ষা ছোট অথবা সমান। এইটা দেখো সেট গঠন পদ্ধতি হয়ে গেল। আমাদের এলিমেন্ট গুলো সেখানে দেখা যাচ্ছিল, এখানে কিন্তু এলিমেন্ট গুলো ওইভাবে দেখা যাচ্ছে না, তাই না? সুতরাং এটা একটি গঠন পদ্ধতি। সো তালিকা থেকে গঠন, গঠন থেকে তালিকা, দুইটাই কিন্তু তোমরা বুঝতে পেরেছো আশা করছি। এরপরে আমাদের নেক্সট যে ম্যাথটা 3 4, ঠিক আছে, এই অঙ্কগুলো তো খুবই ইজি অঙ্ক। আমরা সংযোগ সেট, ছেদ সেট, এই সেটগুলোর যে কাজ করেছিলাম, যে রুলসগুলো ছিল সেগুলোর টাইপ, সেগুলোর অ্যাপ্লাই বা প্রয়োগটা হচ্ছে 3 4। তো দেখো 3 4 থেকে আমরা কিছু অঙ্ক করি, আমরা কিছু বইয়ের থেকে অঙ্ক করে কিছু সৃজনশীল অঙ্ক করবো ইনশাআল্লাহ। আশা করছি এই চ্যাপ্টার তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। নাম্বার 3 দেখো, 3 নম্বরে আমরা যদি যে কোনো একটা অঙ্ক সিলেক্ট করি, দ্যাট মিন্স ঘ নাম্বারটা সিলেক্ট করি, তাহলে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ সি। এটাকে ইউনিয়ন, এটাকে ইন্টারসেকশন বলে তোমরা জানো। সো আমরা যেহেতু এখানে 3টা সেট আছে, সো 3টা সেটের মান আমরা লিখে নিব, যেহেতু কোশ্চেন দেওয়া আছে। দেওয়া আছে এ এর ভ্যালু দেওয়া আছে 2 3 4, আর বি এর ভ্যালু দেওয়া আছে 1 2 a, সি এর ভ্যালু দেওয়া আছে 2 a b। সো আমরা রিলেশন করব। এই ম্যাথটা একবারে রিলেশন করে করা যায়, অথবা তুমি চাইলে এই যে ফার্স্ট ব্র্যাকেট গুলো, এগুলো ভেঙে বিশ্লেষণ করেও করতে পারো,
ঠিক আছে? তো আমি ভেঙে বিশ্লেষণ করে দেখাচ্ছি। দেখো এখন আমরা প্রথমে বি ইন্টারসেকশন অফ সি এইটার কাজ করে নিব। সো বি এর ভ্যালু দিয়ে দাও 1 2 a ইন্টারসেকশন 2 a b। তোমরা জানো ইন্টারসেকশন বা সেদো সেটের কাজ কি? দুইটা সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদান নিয়ে গঠিত সেটকেই আমরা সেদো সেট বা ইন্টারসেকশন সেট বলে থাকি। তাহলে দুইটা সেটের কমন উপাদান কি হতে পারে বলো তো? এখানে 2 কিন্তু কমন আছে, a কিন্তু কমন আছে। সো আমরা লিখতে পারি 2a হয়ে গেল বি ইন্টারসেকশন অফ সি। এখন আমাদের মূল প্রদত্ত রাশিতে করতে পারি, তাই না? এই সাইডটাই আমি করে দেই। সুতরাং a ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি এর ভ্যালু বসিয়ে দিলাম। দেখো 2 3 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কিন্তু 2a, আমরা অলরেডি বের করে রাখছি এটা আগে থেকেই। সো এইটার কাজ কি? ইউনিয়নের দুটি সেটের কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলবো আমরা সংযোগ সেট বা ইউনিয়ন সেট। সেই ক্ষেত্রে একই উপাদান অবশ্যই একবারের বেশি আসবে না। দেখো তাহলে 2 একটা আসলো, 2 যদিও কমন, 3 আসলো, 4 আসলো, a আসলো। দেখো কোন এলিমেন্ট কি বাদ পড়েছে? পড়েনি। তাহলে এই যে ভ্যালুটা আসছে এটা আসলে টোটাল প্রদত্ত রাশির ভ্যালু। সো এটাই আমাদের এখানে আনসার। বুঝতে পেরেছো তোমরা? এটাই হলো সেটের রিলেশন, একটা সেটের সাথে আরেকটা সেটের রিলেশন তৈরি করা। তো দেখো 3 এর এরকম সিমিলার টাইপের অঙ্ক আমরা 4 থেকেও একটা করি। 4 থেকে একটা ম্যাথ করি। দেখো চার থেকে যদি আমরা একটা ম্যাথ নিই তাহলে সেটা কত নাম্বার নিতে পারি? নাম্বার 4। 4 আমরা নিতে পারি ধরো একটা খ নাম্বারটা নিই, বি ইন্টারসেকশন অফ সি প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। প্রাইম বা পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট, এটা সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া আছে। আমরা পূর্বের ক্লাসে এটার আইডিয়া পেয়েছিলাম। আমরা যে যে মান দেওয়া আছে, তোমরা জানো যে প্রাইম বা পূরক সেটের অঙ্ক করতে গেলে অবশ্যই কোন সেট লাগতে পারে? সার্বিক সেট। অবশ্যই সার্বিক সেটটা লাগবে। সো আমরা সার্বিক সেটটা যেহেতু দেওয়া আছে সেগুলো লিখে নিই। দেওয়া আছে ইউ, সার্বিক সেটকে ইউনিভার্সাল সেট বা ইউ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, যেটার ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7। আমরা বি এর ভ্যালুটা লিখে নিই। দেখো বি এর ভ্যালু দেওয়া আছে 246 এবং সি এর ভ্যালুটা দেওয়া আছে 3 4 5 6 7, পাঁচটা এলিমেন্ট দেওয়া আছে। সো আমরা এখন ভেঙে ভেঙে অঙ্কগুলো করি। দেখো আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব, আমরা প্রাইমের মানটা পরে বের করি। লিখতে পারি এখন B intersection of C equal 2 4 6, first B এর value intersection C এর value 3 4 5 6 7, intersection মানে কমন। সো কমন কি যাচ্ছে? আসলে কমন যাচ্ছে ডেফিনেটলি 4, কমন যাচ্ছে ডেফিনেটলি 6, তাই নয় কি? ওকে, তারপরের কাজটা আমরা করে নিতে পারি সরাসরি লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারো অথবা সুতরাং দিয়েও করতে পারো, as your wish। B intersection C prime, তোমরা প্রাইম মানে কি জানো? পূরক সেট। মানে কোন সেটের পূরক সেট বলতে আমরা বুঝি যে ওই সেটটি সার্বিক সেট থেকে বাদ যাবে, বিয়োগ হয়ে যাবে। সো আমরা দেখো লিখতে পারি
ইউ বাদ বি ইন্টারসেকশন অফ সি। সুতরাং ইউ এর ভ্যালু বসিয়ে দিই 1 2 3 4 5 6 7 বাদ বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কি আসলে? বি ইন্টারসেকশন সি এর ভ্যালু আমরা অলরেডি বের করেছি 4 6। বাদের রুলসটা তোমরা হয়তো মনে আছে তোমাদের, যে দুইটা সেটের মধ্যে যেটা কমন উপাদান সেটা বাদ যাবে এবং প্রথম সেটের মধ্যে অবশিষ্ট উপাদানগুলো থেকে যাবে প্রথম সেটের। সুতরাং এখানে 4 এবং 6 এই দুইটা সেট বাদ পড়ে যাচ্ছে, সো থাকছে 1 2 3 5 7। এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অংশ। আমরা যদি রাইট হ্যান্ড সাইডের অংশগুলো করি, একটু খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডের অংশগুলো করি, তাহলে প্রথমে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল বি প্রাইম। তো আমরা বি প্রাইমের কাজটা আগে করে নিই। দেখো বি প্রাইম ইকুয়াল ইউ বাদ বি, সো আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 বাদ বি এর মান ছিল 2 4 6, বাদ দিলে 2 4 6 তিনটা বাদ হয়ে যাচ্ছে, থাকছে 1 3 5 7। একইভাবে আমরা সি প্রাইমটা যদি বের করে নিই, সি প্রাইম ইউ বাদ সি ভ্যালু বসিয়ে দিই 1 2 3 4 5 6 7 বা সি এর ভ্যালু ছিল কত? সি এর ভ্যালু ছিল 3 4 5 6 7। সো দেখো 3 4 5 6 7 বাদ দিলে থাকে শুধুমাত্র 1 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 2। এটা হচ্ছে সি প্রাইমের ভ্যালু। এখন সুতরাং আমরা বি প্রাইম রাইট হ্যান্ড সাইডটা লিখতে পারি সরাসরি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমরা বি প্রাইমের মানটা বসিয়ে দিই, যেটার ভ্যালু আসছে 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইমের ভ্যালু আসছে 1 2। একটু মুছে দিলাম। দেখো দেখো কি আসে ইউনিয়নের কাজ। আবার ইউনিয়নের কাজ হচ্ছে কমন এবং আনকমন সব উপাদান। সুতরাং আমরা 1 কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে না, তারপর নিয়ে নিব 3 4 4 নাই 5 হবে 1 3 5 7। দেখো এই ছিল লেফট হ্যান্ড সাইড, এইটা রাইট হ্যান্ড সাইড, সেম মান আসছে কিন্তু তোমাদের, তাই না? সো আমরা লিখতে পারি, আমরা বরাবরের মতোই লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং প্রদত্ত সেটটা তোমরা উল্লেখ করে দিবে যে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। শর্ট বা দেখানো হলো অথবা সত্যতা যাচাই হলো। ঠিক আছে, এই ছিল আমাদের 4 নম্বরের ম্যাথমেটিক্যাল টার্ম বিষয়গুলা। আমরা এবার ইন্ডিভিজুয়ালি কিছু অঙ্ক করি। দেখো বা পাওয়ার সেট সম্পর্কিত অঙ্ক, শক্তি সেট। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে পাওয়ার সেট কি জিনিস, এবং এটা বলেছিলাম যে প্রত্যেক সেটের পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান সমূহের সেট। 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে পাওয়ার সেটে। তো আমরা 6 নম্বর ম্যাথটা দেখো তো, তোমাদের বইয়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলতে পারো এটা। 6 নম্বর কোশ্চেনটা যদি তোমরা পড়ো, এখানে a এর ভ্যালু দেওয়া আছে, c এর ভ্যালু দেওয়া আছে, সরি b এর ভ্যালু দেওয়া আছে, c এর একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। আমাদের এই c এর ভ্যালুটা বের করে p অফ c এর উপাদান সংখ্যা যদি 2 টু দি পাওয়ার n, এটা প্রমাণ করতে হবে যখন c এর উপাদান সংখ্যা n। তো দেখো আমরা এখানে লিখে নিতে পারি যে দেওয়া আছে, আমরা প্রমাণ করব যে c এর উপাদান সংখ্যা কয়টা আসে, সেখান থেকে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা কয়টা আসে এবং সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা আমরা দেখব। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা কি কি দেওয়া আছে। আমরা a এর ভ্যালু দেওয়া আছে, a ইকুয়াল ab, b
বি ইকুয়াল এ বি সি, এবং সি এর একটি গাণিতিক সমস্যা এ ইউনিয়ন বি। সো আমরা এ ভ্যালু বসাই এ কমা বি ইউনিয়ন এ বি সি। সো কমন আনকমন যদি উপাদানগুলো নেই তাহলে আসে এ বি সি। সো সি এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, সি এর ভ্যালু হচ্ছে এ বি সি। তোমরা বলতে পারো যে উপাদান সংখ্যা কয়টা এখানে? 1 2 3, তিনটা উপাদান সংখ্যা। আমরা বেসিক্যালি দেখব যে পি অফ সি এর উপাদান সংখ্যা আদৌ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা, অর্থাৎ n এর মান তো 3 আমরা বুঝতেই পারছি। সো 2 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 2 কিউব, এর ভ্যালু কত? 8। আমরা দেখব যে সি এর উপাদান সংখ্যা অর্থাৎ পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8টি আসে কিনা, এটাই আমরা প্রমাণ করব। তো আসো দেখি, আমরা প্রথমে পাওয়ার সেটটা বের করে নিব। দেখো সি এর উপসেট, সরি সি এর উপসেট নিয়ে গঠিত সি এর উপসেট নিয়ে গঠিত পি অফ সি, উপসেট নিয়ে গঠিত পি অফ সি ইকুয়াল দাঁড়াচ্ছে, দেখো ফাঁকা সেট একটা, প্রথমে এ একটা সেট, বি একটি সেট, সি আর একটি সেট, এ বি মিলে একটা সেট হবে, বি সি মিলে একটা সেট হবে। তার আগে আমি এ সিটা বসাই, এ সি মিলে একটা সেট হবে, বি সি মিলে একটা সেট হবে, এন্ড ফাইনালি এ বি সি তিনটা মিলে একটা সেট গঠন করতে পারে, এ বি সি। এই পুরোটা সেটটাকে আমরা পাওয়ার সেট বলে থাকি। তো দেখো কয়টা সেট হলো এখানে? নাম্বার 1 2 3 4 5 6 7 8, 8টা উপসেট পেয়ে গেছি কিন্তু। সুতরাং এটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করছে, এটা বুঝতেই পারছি, তাই না? তাহলে বিষয়টা কিভাবে আমরা প্রেজেন্ট করব, যে এখানে সি এর উপাদান সংখ্যা আমাদের কোশ্চেনে বলে দিছে সি এর উপাদান সংখ্যাকে n কাউন্ট করতে, n এর মান বেসিক্যালি 3, সি এর উপাদান সংখ্যা 3টা ছিল। আর পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n আমরা জানি, দেখি 2 টু দি পাওয়ার n এর মান 8 আসে কিনা। সো 2 কিউব দ্যাট মিন্স 8, তাই না? দেখো পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা হইতে হবে? 8টা আসতে হবে। সুতরাং আমরা বলতেই পারি 8টা আসছে। পি অফ সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। বুঝতে পেরেছো? পৃথিবীর সকল সেটের ক্ষেত্রে এই বাণীটা সত্য। পৃথিবীর সকল সেটের ক্ষেত্রে কোন সেটের উপাদান সংখ্যা যদি n কাউন্ট হয়, তাহলে তার পাওয়ার সেট এর উপাদান সংখ্যা অবশ্যই 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে। মনে রাখবে এটা সকল ক্ষেত্রে, সেটা 3টা হোক, 4টা হোক, 5টা হোক বা 6টা হোক, যে কটাই হোক না কেন। ঠিক আছে? এইটা ছিল আমাদের পাওয়ার সেট সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান। আমরা ক্রোমোজোড় নিয়ে একটি গাণিতিক সমস্যার সমাধান করব, ক্রোমোজোড় সম্পর্কিত। আসো দেখো, ক্রোমোজোড় নিয়ে আমরা ক্রোমোজোড় নিয়ে কিছুটা ধারণা দিয়েছিলাম তোমাদের, যে দুইটা সেটের মধ্যে কার্টেসীয় গুণজের মাধ্যমে ক্রোমোজোড় আকারে যে উপাদানগুলো আসে, সেগুলো প্রত্যেকটা সবগুলো মিলে একটা অন্বয় তৈরি করে, একটা রিলেশন তৈরি করে, যেটা আমরা ফাংশন চ্যাপ্টারে এটা ডিটেইলস পড়ব। ঠিক আছে? তো দুইটা সেটের মধ্যে আসলে সম্পর্কটা হবে কিভাবে? কার্টেসীয় গুণজের মাধ্যমে। ঠিক আছে? আর একটা ক্রোমোজোড় যদি আরেকটা ক্রোমোজোড়ের ইকুয়াল হয়ে যায়, তাহলে প্রথম ক্রোমোজোড়ের প্রথম উপাদান দ্বিতীয় ক্রোমোজোড়ের প্রথম উপাদানের সমান হবে। এটা আমরা একটা সমস্যার ভিতরে দেখি, গাণিতিক প্রশ্নের ভিতরে। দেখো 7 নাম্বার, 7-এর আমরা করতে পারি
খ নাম্বারটাই করি। দেখো দেওয়া আছে আমাদের x minus cy a square minus c square equal 0 ay minus cx। দেখো খেয়াল করো, এখানে দুইটা ক্রোমোজোম পরস্পরের ইকুয়াল দেওয়া আছে, সমান দেওয়া আছে। এই ক্রোমোজোমটা এই ক্রোমোজোমের সমান। দ্যাট মিন্স ক্রোমোজোমের যে শর্ত সেটা হচ্ছে এই যে প্রথম উপাদান এইটার প্রথম উপাদানের সমান হবে, এইটার যে দ্বিতীয় উপাদান সেই দ্বিতীয় উপাদান এটা সেকেন্ড দ্বিতীয়টার সমান হবে। এইটাই হচ্ছে ক্রোমোজোমের কন্ডিশন। ঠিক আছে, তো আমরা যদি কন্ডিশন সাপেক্ষে যাই তাহলে লিখতে পারি যে ক্রোমোজোর এর নিয়ম অনুসারে কি দাঁড়ায় যে x মাইনাস cy ইকুয়াল 0। প্রথমটার ইকুয়াল সমান। আবার a স্কয়ার মাইনাস c স্কয়ার এর মান হচ্ছে ay মাইনাস cx। দ্বিতীয়টার সমান হবে। সুতরাং আমরা এটা থেকে যদি একটা গাণিতিক সমস্যা সমাধানে যাই, দেখতে অনেকটা ইকুয়েশনের মতো হয়ে গেল, তাই না? আমরা সমীকরণের অঙ্ক করেছিলাম সেই সমীকরণের অঙ্কের মতোই। এবং এই সমীকরণের অঙ্কগুলো আমরা যে কোনো মেথডে কিন্তু সমাধান করতে পারি। আমাদের উদ্দেশ্য x এবং y যে চলক দুইটা সেটার ভ্যালু বের করা। তো সেটা প্রতিস্থাপন হোক, অপনয়ন হোক, বার গুণ হোক, যে কোনো পদ্ধতিতে আমরা কিন্তু করতে পারি। যেহেতু তোমাদের প্রতিস্থাপন নিয়ে আলোচনা করেছিলাম, তাই আমরা এটা প্রতিস্থাপন নিয়মেই করে দিব। তো এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, এটা 2 নাম্বার ইকুয়েশন দাও, তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পারি। সেটার ভিতরে ইকুয়েশনের অঙ্ক চলে আসছে, মজার বিষয় তাই না? আচ্ছা, তো দেখো x minus cy equal 0, যে কোনো একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করব। সো আমরা x কে প্রকাশ করি ax equal cy টা ডানে গেলে 0 এর সাথে প্লাস হয়ে যাবে। সো x equal দাঁড়াচ্ছে cy, এটা গুণ আকারে ছিল, ওই পাশে গিয়ে হয়ে যাবে ভাগ। এটাকে তুমি থার্ড ইকুয়েশন দিতে পারো। আমরা জানি যে প্রতিস্থাপন পদ্ধতিতে জটিল না হলে 3টা ইকুয়েশনই সলভ হয়ে যায়। সুতরাং আমরা এখন 2 নং ইকুয়েশন থেকে দেখো লিখব 2 নং এ x equal cy by a বসিয়ে পাই। বুঝতে পেরেছো? তো 2 নং এ আমরা মান বসাই। আমাদের ইকুয়েশনটা ছিল ay minus cx equal a square minus c square, এটা ছিল মূল ইকুয়েশন। আমরা এখানে মান বসিয়ে দিই ay minus c into cy by a, এটা ছিল x এর ভ্যালু, x এর যে সমীকরণটা মানটা a square minus c square। এখানে বামে যদি আমরা লসাগু করে দেই, অবশ্যই a হবে লসাগু, a into ay, that means a square y minus c square y equal a square minus c square। আমরা আর গুণ করে দেই এবং উপর থেকে y কমন নিই, থাকে a square minus c square, এই পাশে থাকে a into a square minus c square। দেখো a square minus c square, a square minus c square উভয় পক্ষকে a square minus c square দ্বারা ভাগ করে দিলে এই দুইটাই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে y এর ভ্যালু থাকবে a। সো a এর ভ্যালুটা পেয়ে গেলাম। তোমরা সাইড নোট দিতে পারো যে a স্কয়ার মাইনাস c স্কয়ার দ্বারা ভাগ করে উভয় পক্ষকে। ঠিক আছে, এবার আমরা x এর ভ্যালুটা বের করি। x এর ভ্যালু আমরা কোথা থেকে বের করি? 3 নাম্বার ইকুয়েশন থেকে। সো লিখি 3 নং এ y এর মান বসিয়ে পাই। তাহলে দেখো x ইকুয়াল
সি ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা ডিরেক্টলি এ বসিয়ে দিতে পারি, ডিভাইড বাই এ, এ ভ্যানিশ হয়ে যাচ্ছে, সো এক্স এর ভ্যালু থাকছে সি। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয়, আমাদের বেসিক্যালি যেভাবে প্রশ্ন করা হয়েছে ঠিক একইভাবে উত্তর দিতে হবে। যদি ক্রমজোড় আকার প্রশ্ন করা হয় তাহলে ক্রমজোড় আকারে অ্যান্সার করতে হবে। সুতরাং নির্ণয় x ইকুয়াল সি, y ইকুয়াল a, ইন্ডিভিজুয়ালি অ্যান্সার চাওয়া হয়েছে কোয়েশ্চেনে, তাই আমরা ইন্ডিভিজুয়ালি অ্যান্সারটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছো তোমরা? ওকে, তোমরা যারা ক্লাস না বুঝতে পারো আমি আবার বলছি, কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দাও আসলে কে কে কোন জায়গায় বুঝতে পারছো না, ঠিক আছে? কেননা সেট আসলে খুব হার্ড এক কোনো চ্যাপ্টার না, এটা খুব সহজ একটি চ্যাপ্টার যদি তুমি ভালো মতো বুঝতে পারো। এবং এটাও বলছি যে ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায়, বোর্ড ইয়ারগুলাতে এই সেট থেকে একটি গাণিতিক সমস্যা বা একটা সৃজনশীল প্রশ্ন থাকে, ঠিক আছে? তো আমরা 7 নাম্বার অঙ্কটা করলাম। এরপরে আমরা একটি কার্তেশীয় গুণজ অঙ্ক করব। কার্তেশীয় গুণজ। আজকে অঙ্ক করতে করতে তোমরা বোরিং হয়ে যাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব ইজি এবং যদি বুঝতে পারো মজা লাগবে তোমাদের অনেক, ঠিক আছে? আমি চাই যে তোমরা বাসায় বসে প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে ডে বাই ডে সুন্দর করে শেষ করে ফেলো, যেন তোমাদের পরবর্তীতে পরীক্ষাগুলোতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো আজকে আমরা সৃজনশীল অঙ্ক না গেলেও অ্যাটলিস্ট বইয়ের মোটামুটি একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত আমরা কভার করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা দরকার হলে এই ক্লাসের আরেকটি পর্ব বাড়াবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? সুতরাং আমরা লাস্ট 8 নাম্বার থেকে একটা অঙ্ক করব, লাস্ট, ঠিক আছে? তো দেখো আমরা 8 নাম্বার থেকে একটা অঙ্ক করে নিচ্ছি। নাম্বার 8, যেহেতু এগুলো কার্তেশীয় গুণজের অঙ্ক, সাথে সেটের সম্পর্কও আছে, সুতরাং আমরা এখান থেকে খ নাম্বার অঙ্কটা বেছে নিলাম। খ না, একবারে গটাই নিয়ে নিলাম। তোমরা তো মনে করো যে যত পেছনের অঙ্ক তত বেশি হার্ড, এরকমটা আসলে ভাবার কোনো কারণ নেই। দেওয়া আছে p equal 3, 5, 7, এটা p এর ভ্যালু দেওয়া আছে। q এর ভ্যালু কি দেওয়া আছে? 5, 7। r এর ভ্যালু কি দেওয়া আছে? r এর কোনো ভ্যালু দেওয়া নাই, আর একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে p বাদ q। সো r এর ভ্যালুটা আমরা বের করে নিব p এর মান এবং q এর মান দিয়ে। p এর মান বসিয়ে দিলাম, বাদ q এর মান 5, 7। বাদের কাজ তো তোমাদের কাছে একদম খুব ইজি, বেশি ইজি অনেক, এখন অবশ্যই সহজ হয়ে গেছে। 5, 7 কমন আছে, সো 5, 7 বাদ দিলে থাকে শুধু 3। সো আমরা r এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা মূলত যেই শর্তটা দেওয়া আছে p ইউনিয়ন q ক্রস r, এটার মান বের করব আমরা। সো আমরা এখন p ইউনিয়ন q এর মানটা বের করি। এখন p ইউনিয়ন q, p এর মান ছিল 3, 5, 7 আর q এর মান ছিল 5, 7। সো ইউনিয়নের কাজ তো তোমরা জানো, 3, 5, 7 কমন এবং আনকমন প্রত্যেকটা এলিমেন্টই আসবে। সো আমরা এখন প্রদত্ত রাশিতে চলে যাই। সো প্রদত্ত রাশি, p ইউনিয়ন q ক্রস r। দেখো p ইউনিয়ন q এর মান ছিল 3, 5, 7 ক্রস r এর ভ্যালু ছিল 3।
সো গুণের সেটের ক্ষেত্রে গুণের যে সম্পর্ক সেটা সম্পর্কে তোমরা জানো। প্রত্যেকটা গুণের যেই উপাদানগুলো আসবে সেটের সবগুলো ক্রোমোজোড় আকারে আসবে, অর্থাৎ 2টা করে উপাদান আসবে, এবং ক্রোমোজোড়গুলোকে আমরা অবশ্যই প্রথম ব্র্যাকেট দিয়ে সূচিত করব। তো দেখো 3-এর সাথে 3 গুণ করলে 3,3, এটা একটা ক্রোমোজোড়। 5-এর সাথে 3 করলে 5,3, এটা আরেকটি ক্রোমোজোড়। 7-এর সাথে 3 করলে 7,3, এটি আরেকটি ক্রোমোজোড়। দ্যাট মিন্স 3টা ক্রোমোজোড় আসলো। এই যে 3টা ক্রোমোজোড়, এটাই আমাদের মূলত আমাদের আনিস স্যার। আনিস স্যার হচ্ছে আমাদের বাংলার একজন টিচার, ঠিক আছে? তো তার নাম অনুসারে আমরা আনসার বা আনিস স্যার বলতে পারি। তো একটা মজা ছিল। আচ্ছা, যাই হোক, তোমরা হয়তো অঙ্কটা বুঝতে পেরেছো। এটা খুব ইজি টাইপের একটা অঙ্ক বলতে পারো। দেখো প্রত্যেকটা অঙ্কের এই খুঁটিনাটি বিষয়গুলো যদি তোমরা ধরতে পারো বা জানতে পারো, তাহলে এমসিকিউ অ্যান্সার করতেও খুব ইজিলি অ্যান্সার করতে পারবে এমসিকিউ গুলা, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা মোটামুটি সেটের ম্যাক্সিমাম টার্মের অঙ্কগুলো করে ফেলেছি। আশা করছি যে সেট বিষয়গুলো তোমাদের কাছে খুব সহজ মনে হয়েছে। আর তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে আরো বেশি ইজি মনে হবে। আমরা পরবর্তী ক্লাসে এই সেট সম্পর্কিত কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা বাসায় অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। আর তোমাদের বন্ধু যা স্কুলের ক্লাসমেট যারা আছে, তারা যদি ক্লাসটি না পেয়ে থাকে তাহলে তোমরা তাদেরকে ক্লাসটি শেয়ার করে দিবে অবশ্যই, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধবকে সবার সাথে কানেক্ট থাকো, আর পড়াশোনার সাথেই থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আর অবশ্যই আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের এই বিপর্যস্ত সময়টা দূর করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।